কি অবস্থা? সাক্ষ্য আইন নিয়ে পড়াশোনা করছেন? আজকে কিন্তু শেষ ক্লাস। এই ছোট আইন এতদিন পড়া যাবে না, আপনাদের পড়াশোনা করতে হবে ধীরে। কেউ একজনে 5 মিনিটের লেকচার দিতে পারবেন সাক্ষ্য আইনের উপরে? কথা বলে না। আমি বলবো স্যার। বলেন ইনশাল্লাহ। জি স্যার। সাক্ষ্য আইন স্যার 1872 সালের, এটা স্যার 1 নং আইন বলবৎ হয় 1872 সালের 1 সেপ্টেম্বর। এটা পাশ হয় হলো 1872 সালের 15 মার্চ। সাক্ষ্য আইনে ধারা আছে আমাদের 167টি। সাক্ষ্য আইন এটা প্রণয়ন হয় 1872 সালের 15 মার্চ আর কার্যকর হয় 1 সেপ্টেম্বর। হ্যাঁ বলেন। জি স্যার। এতে সাক্ষ্য আইনে ধারা আছে মোট 167টি। 3 খণ্ডে বিভক্ত করা হয়েছে। অধ্যায় আছে আমাদের 11টি। প্রথম খণ্ডে আছে ধারা 1 থেকে 155, দ্বিতীয় খণ্ডে আছে ধারা 56 থেকে 100, তৃতীয় খণ্ডে আছে ধারা 101 থেকে 167 পর্যন্ত। এটা স্যার ভূতাপেক্ষ আইন বা রেট্রোস্পেক্টিভ ল। তারপরে স্যার গুরুত্বপূর্ণ স্যার 20টা ধারা দিছিলেন স্যার পড়ার জন্য। এদিকে 5 ধারাতে আছে স্যার ঘটনার প্রাসঙ্গিকতা অথবা ঘটনার অপ্রাসঙ্গিকতা সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে, কিন্তু এর বাইরে অন্য কোনো বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না। তারপরে স্যার 17 ধারা বলছিলেন, 17 ধারাতে বলছিলেন স্যার স্বীকৃতি সংজ্ঞা। কোন লিখিত বা মৌখিক উক্তি যদি বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোন ইঙ্গিত বহন করে বা দোষী ব্যক্তি যদি দোষ স্বীকার করে, এটা হলো স্বীকৃতি, যেটা 17 ধারায় বলা হয়েছে। তারপরে স্যার বলছিলেন ধারা 26, ধারা 26-এ স্যার বলছিলেন পুলিশের নিকট প্রদত্ত স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে না। পুলিশের উপস্থিতিতে অথবা ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে পুলিশের নিকট কোনো যদি সাক্ষ্য প্রদান করা হয় স্যার, তাহলে সেই সাক্ষ্যটা প্রাসঙ্গিক হবে না আইনে। ধারা 31 দেখতে বলছিলেন, এইখানে স্যার বলছিলেন স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়। মানে আগে যে সমস্ত স্বীকৃতি 17 থেকে 31 ধারায় যে স্বীকৃতি গুলা দেওয়া হয়েছে, এই স্বীকৃতি গুলা আদালত চূড়ান্ত প্রমাণ হিসেবে, মানে অ্যাকুরেট প্রমাণ হিসেবে কোনো সময় গ্রহণ করে না আর কি। এটা যে কোনো সময় যে স্বীকারোক্তি প্রদান করে সে এটা অস্বীকার করতে পারে যুক্তিসঙ্গত কারণ দেখাইয়ে। তারপরে স্যার বলছিলেন ধারা 32টা দেখতে, এটাতে আছে স্যার মৃত্যুকালীন ঘোষণা বা ডাইং ডিক্লারেশন। তারপরে স্যার ধারা 60 দেখতে বলছিলেন, এটাতে হচ্ছে স্যার মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হইতে হবে। এই জায়গায় যে বিষয়টা, মানে যে জিনিসটা যে ব্যক্তি দেখেছে তাকেই বলতে হবে, অথবা যে জিনিসটা শ্রবণ করছে তাকেই বলতে হবে, অথবা যে বিষয়টা অনুভব করতে পারছে তাকে আদালতে এসে সরাসরি বিষয়টা বলতে হবে। বিষয়টা যেন এরকম না হয় যে অপরের কাছ থেকে শুনছে তারপরে সে বলছে, অথবা অপর কোনো ব্যক্তি বিষয়টা অনুভব করছে, সেই অনুভবের কথাটা তৃতীয় কোনো ব্যক্তির কাছে বলছে, সেই তৃতীয় ব্যক্তি আদালতে যাইয়ে যদি স্যার কোন সাক্ষ্য প্রদান করে স্যার, এটা সাক্ষ্য হবে না। মানে মৌখিক সাক্ষ্যটা সবসময় প্রত্যক্ষ হইতে হবে। তারপরে স্যার ধারা 63 দেখতে বলছিলেন, এই জায়গায় আছে গৌণ সাক্ষ্য। মানে কোন কোন বিষয়গুলা গৌণ সাক্ষ্য হিসেবে আমরা দলিল
কোন কোন দলিলগুলা, কোন ধরনের দলিলগুলা আমরা গণসাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারি। কয়টা এরকম গণসাক্ষ্য হিসাবে কয়টাকে চিহ্নিত করা হয়েছে? কয় ধরনের গণসাক্ষ্য, কয় ধরনের? খুব সম্ভব স্যার 7 ধরনের স্যার। আপনার গণসাক্ষ্য হচ্ছে আসলে 5 ধরনের দলিল। 5 ধরনের, জি স্যার 5 ধরনের। এটা হচ্ছে স্যার বলছিলেন ওই জাবেদা কপি, যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত নকল, মূল দলিলের সাথে মিলিয়ে নেওয়া নকল, তারপরে স্যার বলছিলেন পক্ষদের বিরুদ্ধে ব্যবহার করতে চাওয়া দলিলের প্রতিনিধি যেগুলো সে সম্পাদন করেনি। আর 5 বলছিলেন স্যার দলিল সম্পাদন দেখেছেন এমন কোন ব্যক্তির মৌখিক সাক্ষ্য। তাহলে 5টা হচ্ছে যে সেকশন গুলো সবচেয়ে বেশি মনে রাখতে পারি না বা কঠিন মনে হয় সেটা হচ্ছে 63 নাম্বার সেকশন। ইনশাআল্লাহ এখন আপনার পরবর্তীতে তাও কাছাকাছি মনে থাকে এই করলাম, এই কারণে আপনি যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন। ঠিক আছে, তারপরে বলেন। তারপরে স্যার ধারা 65 দেখতে বলছিলেন কোন কোন সময় দলিলের বিষয়বস্তু সম্পর্কে কোন সময় দলিলের বিষয়বস্তু সম্পর্কে গণ সাক্ষ্য দেওয়া যায়। যেমন স্যার উদাহরণ হিসেবে বলা যাইতে পারে, ওই জায়গায় স্যার ছিল 7টা পয়েন্ট স্যার, সবগুলা বলবো না স্যার, 2-1টা বললে হবে স্যার। হ্যাঁ, 7টা ক্ষেত্রে 7টা ক্ষেত্রে স্যার মানে আপনার এই জিনিসটা প্রযোজ্য হয়। এই মাধ্যমিক সাক্ষ্য বা গৌণ সাক্ষ্য বা সেকেন্ডারি এভিডেন্স প্রদান করা যায়, গ্রহণযোগ্য হয়। জি স্যার। কয়টা মনে আছে 7টা ক্ষেত্রের মধ্যে? কয়েকটা বলেন না। কয়েকটা বলতে স্যার মানে যে দলিলটা হারাই গেছে অথবা আগুনে পুড়ে গেছে অথবা কোনোভাবে নষ্ট হয়ে গেছে বন্যায় অথবা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার বিষয়বস্তুটা এরকম যে ওইটা নিয়ে আসা যাচ্ছে না, যেমন স্মৃতিফলক অথবা যদি মাইলস্টোন হয় এরকম কিছু, তাহলে যেটা নিয়ে আসা যাচ্ছে না। আবার স্যার সরকারি দলিল যেগুলো সহজে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করা যাচ্ছে না, এরকম স্যার বলছিলেন 7টা পয়েন্ট স্যার। তারপরে স্যার বলছিলেন যে 90 ধারাটা দেখতে, 90 ধারায় বলছিলেন যে 30 বছরের পুরাতন দলিল যদি হয় এবং যার কাছে দলিলটা থাকার কথা ছিল, যদি তার কাছ থেকে দলিলটা আদালত উপস্থাপিত হয় তাহলে আদালত ধরে নিবেন যে ওই দলিলটা প্রকৃত দলিল এবং দলিল যারা সম্পাদন করার কথা ছিল তারাই তাদের দ্বারা সম্পাদিত হয়েছে এবং যাদের স্বাক্ষর দলিলে পাওয়া যাবে তারাই দলিলে স্বাক্ষরিত করছে বলে আদালত ধরে নিবেন আর কি। তারপরে স্যার ধারা 104, ধারা 104 বলতে বলছিলেন স্যার যেরকম যে উনি একজন ব্যক্তি একটা ঘটনা প্রমাণ করতে চান, কিন্তু সেই ঘটনা প্রমাণ করতে গেলে এই জিনিসটা আরেকটা ঘটনার উপর নির্ভর করতে হচ্ছে, মানে দ্বিতীয় আরেকটা ঘটনার উপর। তাহলে সেই দ্বিতীয় ঘটনাটিও তাকে, মানে যে জিনিসটা প্রমাণ করতে চায় তাকে আদালতে দ্বিতীয় ঘটনাটিও প্রমাণ করতে হবে। দ্বিতীয় ঘটনা প্রমাণের পর প্রথম ঘটনাটি প্রমাণ করবে। 105 বলছিলেন যে স্যার দণ্ডবিধির বিশেষ ব্যতিক্রমের সুবিধা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে স্যার ওই যে বিশেষ ব্যতিক্রমী অবস্থায় যে ছিলেন সেই অবস্থাটা, ওই বিশেষ ব্যতিক্রমী অবস্থায় যে ব্যক্তি ছিলেন তাকে প্রমাণ করতে হবে আদালতে যে আমি এই অপরাধ সংঘটনের সময় বিশেষ ব্যতিক্রম অবস্থায় ছিলাম, এরকম স্যার। তারপরে এটা সংক্ষেপে আপনার ওই প্রমাণের দায়িত্বটা হচ্ছে আসামির। জি স্যার, আসামি স্যার প্রমাণ করতে হবে স্যার। আর স্যার 114 বলছিলেন স্যার স্বাভাবিক ঘটনাবলী সাধারণ গতি দ্বারাই যদি চলমান থাকে, মানবিক আচরণ এবং সরকারি ও বেসরকারি নিয়মাবলী সাধারণ গতি দ্বারা যদি চলমান থাকে স্যার, তাইলে ওই বিষয়টা আদালত শক্ত বলিয়া ধরিয়ে নিতে পারেন। যেমন স্যার ওই বলছিলেন উদাহরণ দিয়ে যে চুরির পরপরই যদি কোনো মাল
যে ব্যক্তির নিকট পাওয়া যায় তাকে প্রাথমিক অবস্থায় অপরাধী হিসেবে গণ্য করা যায় স্যার, কারণ তার কাছে প্রথম অবস্থায় সেটা পাওয়া গেছে। তারপরে স্যার বলছিলেন যে কিছু বিষয় আছে ওইগুলো সম্পর্কে আদালত অনুমান করতে পারে। অনুমান করতে পারে, জি স্যার। মেয়ে প্রিজিয়াম আর কি স্যার। তারপরে স্যার ধারা 137 এটাতে স্যার আমাদের বলছিলেন যে মানে ওই যে তিনটা ধাপ যে একজন সাক্ষীকে ই করার, এটা সংজ্ঞাগুলা যেমন এক্সামিনেশন ইন সি, ক্রস এক্সামিনেশন, রি এক্সামিনেশন, জবানবন্দি, পুনর্জবানবন্দি আর জেরা স্যার। মানে জবানবন্দি, জেরা, পুনর্জবানবন্দি। জি স্যার, জি স্যার, মানে স্যার আমি মিস করে গেছি মাঝখানে। জবানবন্দি, জেরা, পুনর্জবানবন্দি। জি স্যার, মানে আগে বলে ফেলছিলাম। আর তারপরে স্যার 142-এ আমাদের দেখতে বলছিলেন, 43 দেখতে বলছিলেন, ওইটা স্যার 41 দেখতে বলছিলেন, মানে ওই যে স্যার লিডিং কোশ্চেন যেটা 41-এর লিডিং কোশ্চেনের সংজ্ঞা দেওয়া আছে। 42-এ কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না, আর 43-এ কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। আচ্ছা, তারপরে স্যার 146 ধারায় ওইটা ওই যে মানে যে সাক্ষী দিতে আসবেন 138 ধারা যে স্যার আমাদের দেখতে বলছিলেন যে ওই জায়গায় কিছু বিধিনিষেধ আছে আদালতের, যে এরকম প্রশ্ন করা যাবে না আর কি, নির্দিষ্ট কিছু প্রশ্নের বাইরে আদালতের অনুমতি সাপেক্ষে এরকম এটা মানে ওই বিধান 38 বিধান অনুযায়ী পরে সাক্ষী সত্যবাদিতা সম্পর্কে পরীক্ষা করা যাবে, তার পদ পদবি সম্পর্কে জানা যাবে। আরেকটা স্যার ওনার সত্যবাদিতা না ওনার চরিত্র সম্পর্কে স্যার বলছিলেন দুটোই স্যার। এটা কি বিশ্বাসযোগ্যতা হরণ বলছিলেন নাকি আপনার জেরায় আইনসম্মত প্রশ্নের কথা বলতেছেন? বিশ্বাসযোগ্যতা সম্পর্কে স্যার 146। 146 হচ্ছে আপনার জেরায় আইনসম্মত প্রশ্ন। আপনি জেরা করবেন, ঠিক আছে, ওখানে আপনার জেরা করতে গিয়ে কোন কোন প্রশ্ন আইনসম্মত হিসেবে গ্রহণযোগ্য হয়, ওই জিনিসটা আপনার 146-এ। তো ওখানে আপনার প্রথম কথা হচ্ছে তার চরিত্র সম্পর্কে যখন আপনি কিছু বলবেন, সে তো একটু কি হয়ে যাবে, হার্ট হয়ে যাবে। সে মনে মনে রাগ করবে, কিরে এই বেটা আমার চরিত্র সম্পর্কে কেন বলে। আসলে তার হার্ট করে ফেলা, তাকে এই পজিশনে নিয়ে যাওয়ার অর্থ কি? এই যে রেগে গেলেন তো হেরে গেলেন, একটা কথা আছে না? যখন সে রেগে গেছে, এরপরে তাকে যখন কোনো ঘটনা সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করা হবে, সে সত্যটা বলে ফেলবে। সে তো প্রথমে যে সমস্ত সাক্ষ্য দিতে যায়, সে মুড নিয়ে যায় কি যে তার মামলা প্রমাণের প্রয়োজনে যে কথাবার্তাগুলো বলা দরকার সে সেগুলো বলবে। কিন্তু অ্যাডভোকেটের দায়িত্ব কি? তাকে ফাঁদে ফেলে, তাকে যে কোনো প্রকারে কনভিন্স করে, ফাঁদে ফেলে, রাগায়, যেভাবে হবে হোক, তার কাছ থেকে ঘটনা সম্পর্কে সত্যটা বের করা। এখন এটা করার জন্য যারাই কি করবে, তার এমন প্রশ্ন করবে যাতে তার সত্যবাদিতা পরীক্ষা করা যায়, তার পরিচয় ও মর্যাদা জানা যায়, এরপর হচ্ছে তার সম্মানকে নাড়া দেয়, চরিত্রের প্রতি আঘাত করে, এইরকম প্রশ্ন করে। ওই ব্যক্তি যদি কোনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো অপরাধের সাথে জড়িত হতে পারে কিনা, বা ওই ব্যক্তি দণ্ডযোগ্য হতে পারে কিনা, বা তাকে দণ্ড প্রদান বা বাজেয়াপ্তির জন্য সাব্যস্ত করা যায় কিনা, এই জিনিসগুলো তার থেকে উদ্ধার করা। ঠিক আছে, এটাই হচ্ছে জেরায় আইনসম্মত প্রশ্ন করা। তাইলে সংক্ষেপে সত্যবাদিতা পরীক্ষা করা, তার মান সম্মান, তার আত্মমর্যাদা সম্পর্কে প্রশ্ন করা, আর এমন ভাবে প্রশ্ন করা যাতে সে আপনার কোনো অপরাধ করছে কিনা, তাকে কোনো দণ্ড দেওয়া যাবে কিনা, এগুলো যাতে বের করা যায়, তার আত্মমর্যাদায় আঘাত করে। এটা হচ্ছে জেরায় আইনসম্মত প্রশ্ন করা। আসলে এই জিনিসটা হচ্ছে সাক্ষ্য আইনের বা সাক্ষ্যের যে উদ্দেশ্য, সেটার মূল কাজে হচ্ছে এটা। পুরো সাক্ষ্য আইনের
মূল কাজে হচ্ছে এটা। এবং মনে রাখবেন, আমরা যে অ্যাডভোকেট হব, আপনারা এলএলবি পড়াশোনা করতেছেন, এরপরে সবকিছু একটা জায়গায় শুধু সিম্পল মনে রাখবেন, আমাদের দায়িত্ব শুধু টাকা ইনকাম করা না। এক, 2 নাম্বার কোনো সব মামলায় জিতও না। তাইলে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সত্য উদ্ঘাটন করা। ঠিক আছে? 146 ডলারের পরে এরপরে স্যার 154 155 দেখতে বলছিলেন, 154তে বলছিলেন বৈরী সাক্ষী। মানে আমি একজন সাক্ষী আদালতে নিয়ে গেছি, ওই সাক্ষীটা আমার পক্ষে নিয়ে গেছি, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে সেই সাক্ষী যে বয়ান বা জবান দিচ্ছে সেটা আমার বিরুদ্ধে চলে যাচ্ছে। তখন আদালতের অনুমতি নিয়ে আমি তাকে বৈরী সাক্ষী ঘোষণা করার জন্য অনুমতি প্রার্থনা করবো আদালতে, আর কি এটাই বলছে। আর স্যার 155তে বলছে যে ইমপিচিং অফ উইটনেস, মানে সাক্ষীর বিশেষ যোগ্যতা সম্পর্কে প্রশ্ন, যেমন সাক্ষী ঘুষ নিছে অথবা তার বিশ্বাসের জি কথা বলে। জি, এটা সাধারণত স্যার ওই বিপক্ষ সাক্ষীর বিরুদ্ধে ব্যবহৃত হয়, কিন্তু কিছু ক্ষেত্রে স্যার সাক্ষীর সে যে আগে যে কথা বলছে, এখন যে কথা বলতেছে সেটা গরমি। আগে কথা বলেছে 161-এ, ফৌজদারি কার্যবিধির 161-এ আপনি সাক্ষ্য দিলেন পুলিশের কাছে। এখন যখন আদালতে সাক্ষ্য দিতে গেছেন, তখন দেখা যায় যে সে যে কথাবার্তাগুলো বলছে এখন ঠিক তার বিপরীত। আসলে বাংলাদেশের বিচার ব্যবস্থায় যে কোনো ফৌজদারি মামলা প্রমাণ করা খুবই কঠিন। তার কারণ মামলাগুলো দেখা যায় কি, আপনি 161 দিয়েছেন 20 বছর আগে, 20 বছর পরে গিয়ে এই মামলা সাক্ষ্য হয়। তো আপনার কিভাবে সম্ভব? সে 20 বছর আগে কি কথা বলছে এটার সাথে মিল রেখে কথাবার্তা বলা। তো যা হোক, আপনার নামটা বলেন তো দেখি, কোন কলেজের আপনি? আমি স্যার কাজী তারেক হাসান, আমি স্যার টাঙ্গাইল ল কলেজে। মাশাআল্লাহ, চেষ্টা করেন, ইনশাআল্লাহ পারবেন। যেভাবে পড়ছেন, অবশ্যই যেভাবে পড়ছেন এইভাবে পড়লে ইনশাআল্লাহ ফাইনাল পাস করার পরে আপনাকে আর তেমন ব্যাক করতে হবে না। এইবার কি ফাইনাল দিবেন নাকি নেক্সট বার? নেক্সট বার স্যার। নেক্সট বার। তাহলে তো মোটামুটি কোন জিনিসগুলো পড়বেন সাক্ষ্য আইনি এই জিনিসটা বুঝছেন। যদি সামর্থ্য থাকে, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন স্যারের সাক্ষ্য আইনের বইটা কিনে নিন। আপনি ওই বই পড়লে, বিস্তারিত রিডিং করলে ইনশাআল্লাহ সব পরীক্ষায় আপনি ভালো করতে পারবেন। কিন্তু লেখকের নামটা যদি স্যার একটু বলতেন স্যার আবার। অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন। এইগুলাকে রেফারেন্স বই, মূল বই এই কথাবার্তা বলে আর কি। যখন আপনারা প্র্যাকটিসে যাবেন তখন তো সাক্ষ্য আইনের উপর 4-5টা বইই লাগবে। তো এখন অন্তত পক্ষে একটা কিনা থাকলে তখন কাজ দিবে, বা পড়াশোনায়ও কাজ দিবে। পড়েন। অন্য কেউ বলতে পারবেন? বা উনি যে সেকশন গুলো বলছেন, এইরকম কোন একটা জায়গায় দ্বিমত পোষণ করেন, এইরকম কোন কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি নাইল বলছিলাম। আমি কি প্রাসঙ্গিক বিষয়গুলো বলবো স্যার, যেগুলো ইম্পর্টেন্ট? যেমন অবশ্যই শুরু হয় স্যার। কোন কলেজ দিবেন? স্যার আমি দেওয়ানিজ ব্লক ডিস্ট্রিক্ট, সাভার দেওয়ানিজ ব্লক ডিস্ট্রিক্ট। ও আচ্ছা আচ্ছা, দেওয়ানিজ ব্লক কলেজ। যা হোক, আপনি একবার পড়া দিছিলেন, ইনশাআল্লাহ আপনি পারবেন। ঠিক আছে। স্যার আমার কিছু প্রশ্ন আছে স্যার আপনার কাছে। হ্যাঁ, আগে প্রশ্ন করেন, তারপর হচ্ছে অন্য কথাবার্তা। হ্যাঁ স্যার, যেহেতু নিয়ে আমাদের পরীক্ষা, স্যার আমার প্রশ্নটা হচ্ছে 7 ধারা নিয়ে। সেটা হচ্ছে আপনি বলছিলেন
ষাটধারে একটা প্রশ্ন আছে, মৌখিক সাক্ষ্য সবসময় প্রত্যক্ষ হবে, ওই যে একটা প্রশ্ন, তিনটা প্যারা আছে, হ্যাঁ, আপনি বলছেন 10 মার্কের প্রশ্ন সেইভাবে লিখতে হবে মার্কসটা তোলার জন্য। তো এবং সাথে আপনি উদাহরণ দিতে বলেছেন, বই কিন্তু উদাহরণ নাই স্যার। এখন এই উদাহরণগুলো কি মানে আমাকে ক্রিয়েট করে দিতে হবে না স্যার, কিভাবে দিলে এটা ভালো হয়? বইয়ে কোনো উদাহরণ নেই না। জি না স্যার, আপনি বলছেন। হ্যাঁ, এর কথা হচ্ছে আপনি উদাহরণ দিতে হবে বলছিলাম। এই যে মনে করেন আপনি উদাহরণ খুব সিম্পল, এই ক্ষেত্রে কোনো কমপ্লেক্স উদাহরণ না। যে কোন একটা ঘটনা দিলেন, এরপরে যে দেখছে সে সাক্ষ্য দিছে, তাহলে সেটা কি হবে? ওই ঘটনা যে দেখছে সে যদি সাক্ষ্য দেয় সেটা কি হবে? প্রত্যক্ষ সাক্ষ্য, ঠিক আছে? আর যে দেখে নাই, আরেকজনের কাছ থেকে শুনে সে সাক্ষ্যটা দিছে, সে বলছে আমি অমুক থেকে শুনছি, তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে পরোক্ষ সাক্ষ্য, আপনার কি বলে, ওই মাধ্যমিক সাক্ষ্য বা গৌণ সাক্ষ্য বা জনশ্রুতিমূলক সাক্ষ্য, ঠিক আছে? আরেকজন থেকে শুনে যেটা দিবে সেটা হয়ে যাবে জনশ্রুতিমূলক সাক্ষ্য। পাইছেন উদাহরণ? জি স্যার, স্যার পেয়েছি। তারপরে বলেন। আপনাদের আর কারো প্রশ্ন থাকলেও আপনারা রেডি করে রাখেন। স্যার আরেকটা বিষয়, বলি, ওটার সাথে রিলেটেড, যেমন এটার সাথে কি এটা দেওয়া যেতে পারে স্যার, ওই যে ইহার কোনো ব্যতিক্রম আছে কি? আপনার মৌখিক সাক্ষ্য সর্বত্র অপ্রত্যক্ষ হতে হবে, বিশেষত এই রীতিটি ব্যাখ্যা করো, ইহার কোনো কি ব্যতিক্রম আছে? এটি কি দেওয়া যেতে পারে না শুধু উদাহরণগুলোই দিব স্যার? এর ব্যতিক্রম মৌখিক সাক্ষ্য যে প্রত্যক্ষ হয় না, এইটার ব্যতিক্রম শুধু একটা ক্ষেত্রে, মনে রাখবেন। মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হয় না, সেটার ব্যতিক্রম শুধু একটা ক্ষেত্রে। সেটা কোন ক্ষেত্রে হবে বলেন তো দেখি? মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে। মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে আপনি ওই প্রত্যক্ষভাবে না হলেও চলে, ঠিক আছে? মৃত্যুকালীন ঘোষণা প্রত্যক্ষভাবে না হলেও চলে। তাইলে এটার ব্যতিক্রম হচ্ছে কি? এটার ব্যতিক্রম হচ্ছে আপনার যে সমস্ত ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য পাওয়া যাবে না, সেই সমস্ত ক্ষেত্রে মৃত্যুকালীন ঘোষণা মৌখিক সাক্ষ্য হিসেবে বিবেচিত হতে পারে। তারপরে বলেন। স্যার একটা প্রশ্ন, সেটা হচ্ছে সাক্ষ্য আইনের সাক্ষ্য কি? হ্যাঁ, এইটার সংজ্ঞা কি এটাই স্যার? সাক্ষ্য আইনের সংজ্ঞা দাও, প্রশ্নটা কি একই একই না স্যার? এরকম আরেকটা প্রশ্ন আছে দেওয়ানিতে, সেটা বলছে কিভাবে দেওয়ানি আদালতের সংজ্ঞা দিবে, দেওয়ানি আদালতের সংজ্ঞা দাও, আর কিভাবে দেওয়ানি আদালতের সংজ্ঞা দিবে, প্রশ্ন এক। দেওয়ানি আদালতের সংজ্ঞা দাও, আর একটা কি বললেন? কিভাবে দেওয়ানি আদালতের সংজ্ঞা দিবে। হ্যাঁ, সেম জিনিস আপনার সংজ্ঞা দিবে, এটা কিভাবে দেওয়ানি আদালতের সংজ্ঞা দিবে, দেওয়ানি আদালতের সংজ্ঞা কি, দেওয়ানি আদালত বলতে কি বুঝো, দেওয়ানি এখতিয়ার বলতে কি বুঝো, এগুলো সবগুলো প্রায় কাছাকাছি উত্তর, একই উত্তর, একই উত্তর না? স্যার আরেকটা প্রশ্ন করতে পারি? স্যার আরেকটা একটু প্রশ্ন করে নিন স্যার। সেটা আপনি বলছিলেন ওই যে সুপ্রতিষ্ঠ পত্রিকার আইনের কিছু ধারা বলছিলেন যে ওইটা হচ্ছে সাক্ষ্য আইনের ছোট ভাই। বেশ 14টা প্রশ্ন, কেন এই প্রশ্নটা আপনি মানে দিয়েছিলেন? ছোট ভাই কেন, মানে কি কাজে লাগবে আমাদের এইটা বিশেষত্ব? 14টা পয়েন্ট দিয়েছি। সুনির্দিষ্ট পত্রিকার আইন। জি স্যার আমি দিয়েছি। আমি বলি, এবার আমাদের দেওয়ানিতে সিভিল প্র্যাকটিসে যে মামলাগুলো হয় সেগুলো কোনোটাই দেওয়ানি কার্যবিধিতে বলা নেই। ইভেন কি আপনার ধারা বলেন, আদেশ বলেন, ওখানে তেমন এগুলো নিয়ে আলোকপাত নেই। তারপরে দেওয়ানি কার্যবিধি আরো 2টা জিনিস আছে। এই যে দেওয়ানি কার্যবিধি রুলস এন্ড অর্ডার একটা আছে, হয় ওখানে টুকিটাকি কিভাবে পরিচালনা করা হয় ওইগুলো সামান্য বলছে, কিন্তু এই মামলাগুলো কিভাবে হয় বা কোন মামলা কেন করতে হয়
সবকিছু বলা আছে এসআর একটি। আইনটা ছোট, কিন্তু আমাদের মামলা যেগুলো হয় সবগুলোর কথা বলছে এসআর একটি। যেমন আপনার সত্য নিয়ে বিরোধ, তাইলে আপনি মামলা করবেন এসআর একটের ৮ ধারা অনুযায়ী। আপনার সম্পত্তি নিয়ে বিরোধ, এরপর আপনাকে দখলচ্যুত করছি, আপনি বাড়াটিয়ে আপনাকে দখলচ্যুত করছি, আপনি এসআর একটের ৯ ধারা অনুযায়ী মামলা করবেন। এরপরে কোন চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন চাচ্ছেন, সেক্ষেত্রে ১২ ধারা। আর যে ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন দেয়া যায় না, ওই সমস্ত ক্ষেত্রে ২১ ধারা। তারপরে যদি আপনার দলিল সংশোধনের জন্য মামলা করেন, তাইলে ৩১ ধারা। কোন একটা চুক্তি করছেন, এটা যদি রদ করতে হয়, তাইলে মামলা করবেন আপনি ৩৫ ধারা অনুযায়ী। দলিল বাতিল যখন করবেন, সেটা হলো আপনার ৩৯ ধারা। এরপরে যদি কোনো কিছু ঘোষণা চান, অথবা ৮ নম্বর সেকশনের পাশাপাশি আপনি অন্যান্য প্রতিকারও চান ঘোষণা সহ, তাইলে একসাথে ৪২ ধারা দিয়ে। এরপরে রিসিভার নিয়োগ, নিষেধাজ্ঞা, এগুলো সবগুলো রিসিভার নিয়োগ ৪৪-এ, নিষেধাজ্ঞা হচ্ছে ৫২ থেকে ৫৭-তে। তাইলে দেখা যাচ্ছে দেওয়ানিতে যে ফাংশন গুলো হয় কোর্ট প্র্যাকটিসে গিয়ে, ওইগুলোর সবগুলোর কথাবার্তা বলা আছে এসআর একটি। সে কারণে আইন ছোট, বই ছোট, কিন্তু প্র্যাকটিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা আমি বারবার বলি এই কারণে, আমি যখন আপনাদের মতো ছিলাম, প্রথম পর্ব পরীক্ষা দিয়ে জীবনে কোনোদিন এসআর এক পড়ি নেই, পরীক্ষার জন্য পড়ি নেই। এখন পরীক্ষার দিন যখন ২-১ লাইন পড়তে গেছি, দেখি যে বুঝি না। এরপরে যখন দেখলাম যে আপনার ২০ নম্বরের একটা কোয়েশ্চেন হয়, তোর ২০ নম্বর না লিখলে কি হবে, যতটুকু পারি ততটুকু লিখবো, বানাইতো নয় পড়বো না। একদিন পরে পরীক্ষা দিয়ে সেটা কি, কিন্তু যখন আপনার পরবর্তীতে পড়াশোনা করতে গেছি, তখন দেখলাম যে না, এইটা ছাড়া আপনার চলেই না। সে কারণে আপনাদেরকে বলা। তো যা হোক, এরপর অনেক খুশি হয়েছি, মানে এবার বুঝতে পারলাম, অনেক ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ স্যার। ওকে, এরপর আর কারো কোনো প্রশ্ন আছে, বিশেষ করে সাক্ষ্য আইনের উপর? সালমা আপা কোন কলেজের? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। হচ্ছে নরসিংদী ল কলেজ স্যার। নরসিংদী ল কলেজ। ভাইয়ের ক্লাস কয়টা পাইছেন? ৪-৫টা পাইছেন? আমি স্যার আপনার ক্লাস সবই পেয়েছি, খালি একটা মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, সবই পেলে দেখি বলেন তো আপনার ১৭ নাম্বার সেকশনে কি বলা আছে? ১৭ নাম্বার সেকশনে বলা আছে স্বীকৃতির সংজ্ঞা স্যার। ভেরি গুড, স্বীকৃতির সংজ্ঞা। ফাইনাল কি এবার দিবেন নাকি নেক্সট বার দিবেন? জি স্যার। ফাইনাল পরীক্ষা কি এইবার দিবেন ২০২৩ সালের পরীক্ষার্থী হিসেবে? নেক্সট মাত্র নেক্সট নাই, অনেক সময় আছে। যা হোক, আলহামদুলিল্লাহ, পড়াশোনা করেন, লেগে থাকেন, আপনাদের হবে। সবার দেখি যে মোটামুটি ৬০ পয়েন্ট নিয়ে ছোটখাটো একটা প্রস্তুতি হয়ে গেছে। জি স্যার, আপনি তো ২০ সেকশনের কথা বলেছেন, আমাদের খুব ইম্পর্টেন্ট। ২০ সেকশনের পাশাপাশি কিছু প্রশ্নের কথা বলে দিই। ২০টি সেকশনের পাশাপাশি কিছু প্রশ্নের কথা বলে দিই, প্রশ্নগুলো কিভাবে পড়বেন, আপনার কোন কোন অধ্যায় থেকে পড়বেন। এখানে দেখবেন আপনার অধ্যায় হচ্ছে ১১টা, সাক্ষ্য আইনে অধ্যায় হচ্ছে ১১টা। তাহলে প্রথম অধ্যায়ে বিভিন্ন ধরনের সংজ্ঞাগুলোর কথা বলছি। আবার বলছে ৪ নাম্বার সেকশনে অনুমান করতে পারে, অনুমান করবে, এরপরে চূড়ান্ত প্রমাণ, মে প্রিজাম, শ্যাল প্রিজাম, কনক্লুসিভ প্রুফ। ৪ নাম্বার সেকশনে এই কথাটা বলে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাকি সেকশন গুলো এর ধারা কাছেও নেই, এগুলো নিয়ে গেছে লন্ডনে, অনেক দূরে। অনেক দূরে কোথায়? আপনার ৮০ নাম্বার সেকশন থেকে ৯০ নাম্বার সেকশনে বিভিন্ন ধরনের এই প্রিজাম, শ্যাল প্রিজাম, এগুলোর কথা বলা আছে। তো সংক্ষেপে মনে রাখার উপায় হচ্ছে আপনার শ্যাল প্রিজাম ৮০ থেকে ৮৫ পর্যন্ত সবগুলো সেকশন শ্যাল প্রিজাম। ওখানে মাঝখানে মনে হয় একটা সেকশন বাতিল, সম্ভবত ৮১ কি ৮১ মনে হয়।
তাইলে আপনার 80 থেকে 85 পর্যন্ত হচ্ছে শেলফিজমের সেকশন। এইগুলো এই সমস্ত কথাবার্তা যখন আদালতের কাছে যাবে তখন আদালত সব সময় এটা আপনার সঠিক বলে অনুমান করতে পারবে এবং এটা মিথ্যা প্রমাণের জন্য কোনো প্রশ্ন আহ্বান করবে না যে অপরপক্ষ যে এই পক্ষ তো নিয়ে আসছে, তোমরা কি জানি বলে যে ওই মিথ্যা প্রমাণ করো, এই কথা আদালতে বলবে না। অপরপক্ষ যদি চায় যে স্যার এত আপনি তো ধরে নিচ্ছেন, আমাদের এই রেফারেন্স আছে, সে যেটি উপস্থাপন করছে সেটা ভুল, তখন সেটা আদালত দোনো পক্ষেরটা বিবেচনা করে কোনটা সঠিক ধরে নিবে, কিন্তু নিজের থেকে প্রশ্ন আহ্বান করবে না। কত কত সেকশন বলছি? 80 থেকে 85। এরপর হচ্ছে 89। আপনারা নোট করে নিতে পারেন। এরপর হচ্ছে 89, তারপর হচ্ছে আপনার 105। এই সেকশন গুলো হচ্ছে আপনার শেলফিজম। 80 থেকে 85, 89, 105। আমি নিজে মনে রাখতাম আপনার 85ও বিজোর, 89ও বিজোর, 105ও বিজোর। শুরুটা জোর 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 সংখ্যা 80 থেকে 85 হচ্ছে শেলফিজম। হ্যাঁ, যা আছে আর কি ওখানে সেকশন গুলো এইগুলো। তারপর হচ্ছে 85 পরে 89ও বিজোর, 105ও বিজোর। এরপর হচ্ছে মাঝখানে তাহলে এই যে 90 নাম্বার সেকশন পর্যন্ত বাদ থাকে কোনটা কোনটা? 86, 87, 88, 90। এই চারোটা হচ্ছে আপনার মেপ্রিজম। এটা মনে রাখার আলাদা একটা কৌশল। এই চারোটা হচ্ছে মেপ্রিজম। তাহলে এখানে দেখেন আপনার 90টা হচ্ছে জোর। এর মেপ্রিজমের শেষ সেকশন হলো 114। তাইলে আপনার 87, 88, সরি 86, 87, 88, 90 আর 114, এই 5টা সেকশন হচ্ছে মেপ্রিজম। 114 তো আমরা সচরাচর বলছি যে যার কাছে চোরাই মাল পাওয়া যাবে আদালত অনুমান করতে পারে যে সে এই চোর, সে যদি ভিন্ন কোনো কিছু প্রমাণ না। এরপরে আপনার কনক্লুসিভ প্রুফ, চূড়ান্ত প্রমাণ। চূড়ান্ত প্রমাণের সেকশন হচ্ছে 2টা, একটা হচ্ছে 41 আর একটা হচ্ছে 112। এই দুইটা হচ্ছে চূড়ান্ত প্রমাণের সেকশন। এখন আপনাদের পরীক্ষায় প্রশ্ন হতে পারে অনুমানের নীতিসমূহ আলোচনা করুন। অনুমান কাকে বলে, অনুমানের নীতিসমূহ আলোচনা করুন, বা অনুমান কয় প্রকার, তারপর অনুমান নীতি সহ আলোচনা করুন। তাহলে এখানে 3 প্রকারের অনুমানের কথা বলছি। সেই অনুমানকে আবার 2 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে খণ্ডনীয় অনুমান, যেগুলো আপনার খণ্ডনযোগ্য। তাহলে খণ্ডনযোগ্য কোন দুইটা? আপনার অনুমান করতে পারে, অনুমান করবে, এই দুইটা খণ্ডনযোগ্য। অনুমান করতে পারে, যেটা তো অনুমান করতে পারে আদালত, সেটাতে বিপক্ষ দলকে প্রশ্ন আহ্বান করবে, বিপক্ষ দলকে বলবে যে আপনারা প্রশ্ন করেন, অন্য কোনো প্রমাণ থাকলে সেটা দেন। আর অনুমান করবে যেটা, এটা তো প্রশ্ন আহ্বান না করলো অপর পক্ষ আপনার কি করতে পারবে, তাদের ভিন্ন কিছু প্রমাণ থাকলে উপস্থাপন করতে পারবে। তাহলে এই সেকশন গুলো আপনার খণ্ডনযোগ্য, মানে যে যেটা দাবি করে ওইটা খণ্ডাইতে পারে অপর পক্ষ। ওইটা মিথ্যা হলে মিথ্যা, ওই রকম প্রমাণ যদি তাদের কাছে থাকে সেটা তারা উপস্থাপন করতে পারে। আর চূড়ান্ত প্রমাণ যে 2টা সেকশন, ওইগুলো খণ্ডনযোগ্য না। ওই সেকশন গুলোর বিষয় যখন আসবে আদালত তখন ধরে নিবে যে এইগুলো সঠিক, এগুলো খণ্ডনযোগ্য না। এটাকে বলা হয় অখণ্ডনযোগ্য অনুমান। আসলে এই জিনিসগুলো আপনাদেরকে প্রথমে পড়াইনি কি জন্য জানেন? বেসিক জিনিসগুলো যদি আপনারা না বুঝেন এই জিনিসগুলো মনে রাখা কঠিন। এগুলো একটু কঠিন টপিকস গেছে। এটা অনুমানের নীতি। এরপরে যখন প্রাসঙ্গিকতার নীতি আসবে, আপনার এই 2টা প্রশ্ন কিন্তু অল্টারনেটিভলি আগে আসতো। প্রাসঙ্গিকতার নীতি যখন আসবে তখন বলছিলাম 5 থেকে 55 ধারা যেগুলো আছে, কিছু ব্যতিক্রম আছে প্রাসঙ্গিকতার নীতির, সবগুলো হলো প্রাসঙ্গিকতার নীতির নিয়ম কানুন। এতগুলো সেকশন তো
50টা সেকশন তো এই প্রশ্নের জন্য লেখা সম্ভব না। আপনার 15 নাম্বার 10 নাম্বার থাকলো, সময় ক্যালকুলেট করে মোটামুটি 25-30 মিনিট লিখবেন। তবে 5 থেকে 12, এরপরে 17-18, তারপরে 24 থেকে 33 সংক্ষেপে এক লাইনে, এরপরে 41, 45, 47, তারপরে আপনার 52, 53, 54, 55 সংক্ষেপে আলোচনা করে দিবেন এই প্রশ্নে এই জিনিসগুলো। আর সবার উদ্দেশ্যে এই কথা বলা, আপনি যখন কোনো প্রশ্ন লিখবেন, সাপোজ পরীক্ষায় আসছে মৃত্যুকালীন ঘোষণা বলতে কি বুঝেন, বা আপা যে প্রশ্নটা করলো সাক্ষ্যের সংজ্ঞা দান বা সাক্ষ্য কি, যেটাই বলবে বলুক, তাহলে আপনি প্রথম লিখবেন কি দিয়ে শুরু করে, সাক্ষ্য আইন 1872 আপনার 3 নাম্বার ধারায় সাক্ষ্যের সংজ্ঞা দিয়ে আছে, বা সাক্ষ্য আইন 1872 32 নং ধারায় মৃত্যুকালীন ঘোষণার সংজ্ঞা দিয়ে আছে, মৃত্যুকালীন ঘোষণা আলোচনা করা হয়েছে। যে যেটা সুন্দর করে আপনার নিজের ভাষায় লিখতে পারেন সেই জিনিসটা লিখলেন। এই যে আপনার 60 নাম্বার সেকশন নিয়ে বলছিলাম, মৌখিক সাক্ষ্য সবসময় প্রত্যক্ষ হবে। এই উক্তি বিশ্লেষণ করা, পর্যালোচনা করুন, আপনার মতামত দিন, এর সাথে আপনি একমত কিনা লিখুন, যে ভাষায় লিখবে লিখুন। আপনার প্রথমে হচ্ছে কি, ওইটা প্রশ্নে যেভাবে লেখা আছে ওইভাবে কোট করে তারপর লিখবেন যুক্তি কি সাক্ষ্য আইন 1872 60 ধারায় আলোচনা করা হয়েছে বা 60 ধারার বিধান। তারপর আপনি নিচে প্যারাগ্রাফ করে আপনার মতো করে আপনি লিখেন। ইনশাআল্লাহ অন্য খাতা থেকে 2-4 নাম্বার বেশি পাবেন। আমাদের এলএলবি যারা আমরা পড়াশোনা করি সবার মধ্যে একটা জিনিস থাকে, যে সমস্ত এক্সামিনার খাতা কাটায়, তাদের চেম্বারের জুনিয়রদের দিয়ে খাতা কাটায়, অমুক সমুক ভালো মার্কস পায় না, পাই না। আসলে খাতা উপস্থাপন করার দায়িত্ব হচ্ছে আপনার, আর মার্কস দেওয়ার দায়িত্ব হচ্ছে এক্সামিনারের। যে খাতা কাটবে কাটুক, এক্সামিনার যিনি উনি একটু চোখ বুলাই হলেও দেখবেন। এখন যখন আপনি পরীক্ষার খাতায় লিখছেন, খাতাটা এমন ভাবে উপস্থাপন করছেন, আমি যে পদ্ধতিতে বলছি, দেখছে স্যার একটু হলো আপনার খাতাটা দেখবে, এবং অন্যদের থেকে অন্তত পক্ষে 5 মার্কস আপনাকে বেশি দিবে। এরপরে আপনার এদিক থেকে গেল প্রাসঙ্গিকতার নীতি নিয়ে, তারপর এখান থেকে স্বীকৃতি কাকে বলে, স্বীকৃতি কে কে দিতে পারে, এরপরে প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতির মাধ্যমে ওই স্বীকারোক্তি আদায় করা হলে সেটা গ্রহণযোগ্য হবে কিনা বা প্রাসঙ্গিক হবে কিনা, তারপরে ওই স্বীকারোক্তি কাকে বলে, তারপরে স্বীকারোক্তি কখন প্রাসঙ্গিক হয় কখন প্রাসঙ্গিক হয় না, এরপরে মৃত্যুকালীন ঘোষণা, ইংলিশ আইনে আর আমাদের বাংলাদেশের আইনে মৃত্যুকালীন ঘোষণার পার্থক্য, তারপর মৃত্যুকালীন ঘোষণা কেন আপনার সাক্ষ্যগত মূল্য কি, এটা কেন গ্রহণযোগ্য হয়, বিশেষজ্ঞের অভিমত, তারপরে আপনার কোন কোন ক্ষেত্রে বিশেষজ্ঞের অভিমত গ্রহণযোগ্য, সেই ক্ষেত্রে 45 নম্বর সেকশনে যে 13টা ক্ষেত্র দিছে, আপনার বিজ্ঞান, কলা, ডিএনএ, বিদেশি, হস্তলেখা, হাতের তালুর চাপ, চোখের কর্ণিকা, এরপরে আপনার পায়ের আঙ্গুলের চাপ, যেগুলো আছে আর কি নতুন পুরাতন সবগুলো মিলিয়ে সুন্দর করে লিখবেন 45 নম্বর সেকশন দিয়ে। তারপর হচ্ছে চরিত্র নিয়ে কথাবার্তা, এই যে চরিত্র কখন প্রাসঙ্গিক হয়, দেওয়ানিতে কখন প্রাসঙ্গিক, ফৌজদারিতে কখন প্রাসঙ্গিক, ওখানে আপনার বিভিন্ন ধরনের চরিত্র নিয়েও কোয়েশ্চেন হয়। তারপরে জুডিশিয়াল নোটিশ সম্পর্কে পড়াশোনা করা, মৌখিক সাক্ষ্য নিয়ে পড়াশোনা করা, এরপরে দালিলিক সাক্ষ্য নিয়ে পড়াশোনা করা, সরকারি দলিল নিয়ে পড়াশোনা করা, তারপরে 30 বছরের পুরাতন দলিল, আমুক্তারনামা। আমুক্তারনামা জিনিসটা আমরা সবসময় শুনে আসি যে পাওয়ার অফ এটর্নি, পাওয়ার দেওয়া কোন একটা সম্পত্তির। তাহলে এই যে জিনিসগুলো আপনার যেগুলো আমরা প্র্যাকটিক্যালি সচরাচর শুনি, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। তারপরে প্রমাণের দায়িত্ব, এস্টোপেল, এরপরে সাক্ষীর যোগ্যতা, কে কে সাক্ষী দিতে পারবে, এগুলো নিয়ে আপনার পড়াশোনা। তারপরে জবানবন্দি, জেরা, পুনঃজবানবন্দি কাকে বলে, ইঙ্গিতবাহী প্রশ্ন কাকে বলে, আপনার ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যায় কখন করা যায় না, জেরায় কখন আইনসম্মত প্রশ্ন করা যায়, অশ্লীল উৎসাহজনক প্রশ্ন ওই কেন করা যায় না বা কোথায় বলছে,
তারপরে আপনার বৈরী সাক্ষী, এরপরে সাক্ষীর সত্যবাদিতা, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা হরণ। এই জিনিসগুলো আপনাকে সাক্ষ্য আইন পড়লে মাস্ট জানতে হবে। এতদিন আপনাদেরকে বলছি ধারা অনুযায়ী, অধ্যায় অনুযায়ী কথাবার্তা। আজকে বললাম সবার শেষে টপিকস অনুযায়ী। এলে আপনি পড়াটা গোছাবেন ধারা দিয়ে, আর শেষ করবেন পড়া পড়বেন টপিকস দিয়ে। তার মানেটা হচ্ছে কি, সাক্ষ্য আইনে আপনাদের ফাইনালে প্রশ্ন আসবে 8টা প্রশ্ন, আপনাকে আনসার দিতে হচ্ছে 5টা। তাহলে প্রথমে আপনারা প্রস্তুতি নিবেন সে 5টা প্রশ্ন কোন জায়গা থেকে বেশি আসে এটাকে গুরুত্ব দিয়ে পড়বেন। এই 5টা প্রশ্নের মধ্যে মনে রাখবেন 1 থেকে 55 মধ্যে সবসময় 2টা থেকে 3টা কোয়েশ্চেন থাকে। 1 থেকে 55 মধ্যে 2টা থেকে 3টা কোয়েশ্চেন থাকে। বা আরেকটু যদি সামনের দিকে আগান, যে 1 থেকে 58 পর্যন্ত যদি নেন, তাহলে ওখান থেকে মাস্ট 3টা কোয়েশ্চেন থাকে। সেগুলো কি কি? প্রাসঙ্গিকতার নীতি, বিবৃতি, স্বীকৃতি, স্বীকারোক্তি, মৃত্যুকালীন ঘোষণা, বিশেষজ্ঞের অভিমত, চরিত্র, তারপর জুডিশিয়াল নোটিশ। 8টা টপিকসে এখানে থেকে যায়। 58কে যদি একটু সামনের দিকে নিয়ে যান শেষ পর্যন্ত, তাইলে মৌখিক সাক্ষ্য চলে আসে। এরপরে কিন্তু মাঝখানে এই যে দালিলিক সাক্ষ্য থেকে শুরু করে 100 নম্বর সেকশন পর্যন্ত, ওখান থেকে 40টা সেকশনে স্পেসিফিক তেমন প্রশ্ন হয় না, বা হলো 5 নম্বর 10 নম্বরের প্রশ্ন ওখান থেকে হতে পারে। তাইলে মোটামুটি আপনারা যারা এলএলবি ফাইনাল পরীক্ষা দিবেন বা প্রস্তুতি নিবেন, এমনি জানার জন্য 61 থেকে 65, ওইদিকে 85, তারপরে 90, এই 7টা সেকশন পড়বেন। বাকিগুলো ওই 74, 75 এই 2টা সেকশনও পড়বেন। এই 9টা সেকশন পড়বেন, বাকিগুলো স্কিপ করে চলে যাবেন। এরপরে আপনার 101 থেকে 112 নম্বর সেকশন মাস্ট পড়বেন, বিশেষ করে যারা নেক্সট ফাইনাল দিবেন তাদের জন্য। প্রমাণের দায়িত্ব নিয়ে যে প্রশ্ন, সন্তানের বৈধতা চূড়ান্ত প্রমাণ, তারপরে এই যে প্রমাণের নীতিগুলা কি কি, এই প্রশ্ন আপনাদের আসার সম্ভাবনা একেবারে 99%। এরপরে গুরুত্ব দিয়ে পড়বেন 37 থেকে 156। এখান থেকেও আপনার 3টা প্রশ্ন হতে পারে, বৈরী সাক্ষী, তারপরে হচ্ছে আপনার ওই মোটা দাগের ইঙ্গিতদাহী প্রশ্ন, আর জেরা জবানবন্দি, পুনঃজবানবন্দির সংজ্ঞা। তাইলে আপনার টোটাল জিনিসটা হচ্ছে কি, এটা সামারি করে দিলাম আপনাদেরকে এই কারণে, যদি আপনি 70টা সেকশন ভালো করে পড়েন তাইলে ধারাভিত্তিক ফাইনালের প্রস্তুতিও হয়ে যায়। এবার জিনিসটা বুঝতে পারছেন যে সাক্ষ্য আইন সামারি করে দেওয়া বা সাক্ষ্য আইন সম্পর্কে উপসংহার টানা, কিভাবে পড়বেন, কি কি পড়বেন, জিনিসটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি, অল ক্লিয়ার। রাহিন ভাই স্যার, এবার আর কে পরীক্ষা দিবেন ফাইনাল? স্যার আমি দিব স্যার, ফাইনাল পরীক্ষা দিই। কি নাম আপনার? স্যার আমার নাম নাহিদ আক্তার। আচ্ছা, আপনি দিবেন, রায়হান ভাই দিবে, আপনি দিবেন, আর কেউ আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি আমিও দিব, প্রস্তুতি নিচ্ছি স্যার, একটু অনেক লেট হয়ে গেছে। কোন কলেজ? উত্তরা আধুনিক ল কলেজ। তাইলে সাক্ষ্য আইন থেকে আপনি 5টা প্রশ্ন বলেন তো, যে প্রশ্নগুলো আপনাদের পরীক্ষার জন্য, এবারের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলছিলাম আমি। স্যার আমি রিভিউ করতে পারতেছি না একটু। লিখেন আপনি, বাকিরা সবাই লিখে নিতে পারেন। যে প্রশ্নটা আপনার এবার আসবে না
এইবার আসবেন না, আসলে কয়েন তো আপনারা ভালো মতো পড়ে নিন। যারা এইবার নেক্সট বারও পরীক্ষা দিবেন তারা পড়াশোনা ভালো মতো করে নেন, যেহেতু আপনারা দীর্ঘদিন সময় পাচ্ছেন, সবাই লিখে নিতে পারেন। 1 নম্বরে হচ্ছে বিবৃতি, স্বীকৃতি, স্বীকারোক্তি। এই সংক্রান্ত সাক কয়েনে যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো আপনারা পড়ে নিবেন। বিবৃতি, স্বীকৃতি, স্বীকারোক্তি 1 2 হচ্ছে প্রাসঙ্গিকতার নীতি। 2 নম্বরে হচ্ছে প্রাসঙ্গিকতার নীতি। 3 নম্বরে হচ্ছে মৃত্যুকালীন ঘোষণা, জনশ্রুতিমূলক সাক্ষ্য। মৃত্যুকালীন ঘোষণা, জনশ্রুতিমূলক সাক্ষ্য। 4 নম্বরে হচ্ছে বিশেষজ্ঞের অভিমত। বিশেষজ্ঞের অভিমত ও হস্তলিপি। বিশেষজ্ঞের অভিমত ও হস্তলিপি। এরপরে 5 নম্বরে পড়বেন প্রমাণের দায়িত্ব। 101 থেকে 112 প্রমাণের দায়িত্ব নিয়ে পড়াশোনা। এরপরে পড়বেন এস্টোপেল। এস্টোপেলের পরে পড়বেন ইঙ্গিতবাহী প্রশ্ন। এরপরে বৈরী সাক্ষী। এই যে আপনাদেরকে 8টা টপিক বলে দিলাম না, ইনশাল্লাহ এখান থেকে 4টা প্রশ্ন মাস্ট পাবেন, এবং কমপক্ষে 4টা। যদি 4টা প্রশ্ন আপনি ভালো মতো লিখতে পারেন, 60 14 56 60 52 আপনারা এমনিতেই পাবেন। এর পাশাপাশি যারা একেবারে সংক্ষেপে প্রস্তুতি নিতে চান, যে কঠিন কোনো কিছু না, যাদের অনেক কাজকর্ম একেবারেই সময় দিতে পারেন না, তারা ওই যে কোনো একটা গাইড রিডিং করে গেলেও পাস করতে পারবে। এটা হচ্ছে পরের ব্যাপার। এরপরে আপা যেভাবে বলছেন যে আমি প্রস্তুতি নিতে দেরি করছি, আসলে আপনি না, শুধু যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ল পড়াশোনা করে অন্য কাজে সময় নষ্ট করে, 1 অন্য কাজে টাকা পয়সা ব্যয় করে, অপচয় করে, কিন্তু 500 টাকা 1000 টাকা দিয়ে পড়াশোনা করতে চাই না টিচারের কাছে। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। এরপরে তারা মোটামুটি সহজে পাস করছে। আসলে আইনের পড়াশোনা সহজে পাস করার মতো কোনো কিছুই নেই। আমরা আওয়ামী লীগের আমল দেখছি, আমরা বিএনপির আমল দেখছি, এখন তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের আমল দেখতেছি, সবকিছু মিলিয়ে কেউ আপনার আইনজীবীকে সহজে পাস করাবে না। তার কারণ হচ্ছে আপনার এই জিনিসটা তো আপনাকে জানতে হবে, জেনে শুনে ওখানে যেতে হবে। ঠিক আছে? তাইলে শাক পয়েন্টের ক্লাস আর তো নেই। নেক্সট ক্লাস থেকে বলছিলেন আপনার ফৌজদারি কার্যবিধি আলোচনা করার জন্য। শাক পয়েন্ট যেভাবে আমরা 2 মাসে বা শেষ করতে পারছি, আসলে ফৌজদারি কার্যবিধি অনেক বড়। তবে আপনাদের ফাইনালের জন্য যে উপযোগী টপিকস গুলো আছে, ফাইনাল পরীক্ষায় যে জিনিসগুলো আসে, এগুলো হয়তো এর মধ্যে 8 মাস 2 পড়লে মোটামুটি ভালো পারবে। সবাই জয়েন করিয়েন, আপনাদের বন্ধু বান্ধব যারা আছে আপনারা তো বিভিন্ন গ্রুপের সাথে। এবং পাশাপাশি আরো একটা কথা বলি ভাইয়া, মোটামুটি 2022 সাল থেকে এলএলবির স্টুডেন্টদেরকে নিয়ে এই যে আলোচনা কাটাকাটি সবকিছু তখন থেকে দেখি আপনার পোলাফাইন্ড এভাবে পড়াশোনা করতে চাই না, কিন্তু যারা পড়াশোনা করে তারা কখনো বিফল যায় না, বিফল যেতে পারে না। ভালো মতো পড়েন, আপনাদের বন্ধু বান্ধবদেরকেও বলেন, আশপাশে যারা আছে তারা। রায়হান ভাই যে উদ্যোগটা নিছে আপনাদের জন্য, যে সবাইকে একত্রিত করে একটা ক্লাসের ব্যবস্থা করা, এটা অনেক প্রশংসনীয় একটা জিনিস। আমরা তো যারা এলএলবিতে ভর্তি হই, তাদের ডিউ টাইমে কলেজে গিয়ে 5টা থেকে 8টা 8:30 ক্লাস করার মতো কোনো সুযোগ থাকে না। অনেকের কলেজেই হচ্ছে বাসস্থানের চাইতে অনেক দূরে। কিন্তু এই যে অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের একটা ক্লাস নেওয়ার ব্যবস্থা যে উনি করছেন,
বা আলোচনা শোনার ব্যবস্থা করছেন, এইটার গুরুত্ব কোন সময় বুঝবেন জানেন? যেদিন অ্যাডভোকেট হবেন তখন বুঝবেন, এখন বুঝতে পারবেন না। সে কারণে বলা, আপনাদের বন্ধু বান্ধবদেরকেও কলেজে, যারা মাঝে মধ্যে কলেজে যান, তারা একটু বলবেন যে যারা রেগুলার ক্লাস করতে পারে না, তারা এইভাবে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যাতে আলোচনা করি। আপনার কলেজে যাওয়ার গাড়ি ভাড়ার টাকাও উনি নেন না মনে হয়। আর না পরে যারা পরীক্ষা দিতে যাবে, এইবার এলএলবির রেজাল্ট দিলে দেখিয়েন অন্যান্য বারের চাইতে তুলনামূলক খারাপ হবে। যা শুনছি প্রথম পর্বে রেজাল্ট দেওয়ার পরে অনেক কলেজে নাকি আপনার 50% স্টুডেন্টই পাস করেনি। কতটুকু সত্যি জানি না, এটা আপনারা ভালো বলতে পারবেন। আর এলএলবি প্রশ্ন গতবার যে ধরনের কঠিন হয়েছে, ওই রকম প্রশ্ন করলে আপনারা পারবেন না। সুতরাং পড়াশোনায় এখন থেকে মনোযোগী হন। জি স্যার, আপনার কথা সত্য। আমাদের কলেজে 117 জন আপনি পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 65 জন পাশ করেছে। তার মধ্যে সেকেন্ড ক্লাস আসছে মাত্র 28টা, বাকি সব থার্ড ক্লাস। খুবই খারাপ অবস্থা। ঠিক আছে, তাইলে আল্লাহ হাফেজ। সে কারণেই বলা, আপনাদের বন্ধু বান্ধব যারা আছে, মনে করেন আসলে 15 জন স্টুডেন্ট ক্লাস করা আর 50 জন স্টুডেন্টের ক্লাস করার মধ্যে ডিফারেন্স থাকে। এবং আপনারা যদি 50 জন একসাথে পড়াশোনা করেন, দেখা গেল ওখানে মাশাআল্লাহ আজকে আমার মনটা অনেক ভালো। এই যে 2 মাস আপনাদেরকে নিয়ে পরিশ্রম করলাম, আজকে মোটামুটি অনেক উত্তর দিতে পারলেন। আর একটু মন খারাপ এই কারণে, 5-6 জন রেগুলার থাকতো, তাদেরকে আজকে আর দেখলাম না। আমাদের চিটং এর বা কক্সবাজারের 2-3 জন ছিল, তারা দেখি যে আস্তে করে হারাই গেছে। এটা মনে রাখবেন, আইন জিনিসটা প্রতিদিন আপনাকে অল্প অল্প করে আধা ঘন্টা 1 ঘন্টা হলো পড়াশোনা করতে হবে। আপনি কখন একদিনে 8 ঘন্টা পড়বেন, ওই রকম সময় সুযোগ আমরা পাবো না। এবং রেগুলার যদি ক্লাস করেন, আলোচনা শুনেন, অনেক কিছু শেখা যায়। এটা তো সাধারণ পড়াশোনা না, যে সায়েন্স আর্টস কমার্সের পড়াশোনা না, যে কারো একজন থেকে নিলেন কি পড়বো আমরা বুঝতে পারলাম। এখানে কি করতে হবে আপনাকে বলেন। স্যার, আমি একটা প্রশ্ন জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে বেয়ার এক বই, হ্যাঁ, এটার বিশেষত্ব কি স্যার? এই বইগুলো তো আমার কেনা হয়নি, মানে এটা কিসের জন্য? বেয়ার এক বইগুলো মেন বইটা আছে, সাথে কি এটা মাস কেনা লাগবে? মানে কিসের জন্য এই বইগুলো, বেয়ার এক বই? আপনি যে মেইন বই বলতেছেন, মেইন বইতে বিয়ার অ্যাক্টের কথাবার্তা গুলো বলা আছে। বিয়ার অ্যাক্ট বই কিনতে হয় বার কাউন্সিলের জন্য, এলএলবি ফাইনালের জন্য বিয়ার অ্যাক্ট মোটামুটি 50-50। কেউ যদি পড়তে চায় পড়তে পারো, যেহেতু আপনার মূল বই আছে। আর যদি কেউ পড়তে না চায় তাইলে সমস্যা নেই, কিন্তু বার কাউন্সিলের জন্য আপনাকে ওই বইগুলো পড়তে হয়। এটা বিয়ার এক বই বোঝাতে আসলে সিম্পল একটাই ব্যাপার। আমি আপনাকে বলি, বিয়ার এক বই অন্য কোনো কিছু না। আইনগুলো তো সংসদে পাশ করা হয়, ঠিক আছে? সংসদে যে ভাষায় পাশ করে সেটা হচ্ছে ইংরেজিতে। তাকে ইংরেজি ভার্সনের পাশাপাশি বাংলা অনুবাদ করে যে বইটা বের করছো ইংলিশ ভার্সনের, ওইটাকে সাধারণত বিয়ার এক বই বলে, অন্য কোনো কিছু না। আপনি যে মূল বইয়ের কথাগুলো বলতেছেন, এগুলো বিশ্লেষণ ধর্মীয়, আবার বিয়ার একটু, যেমন তোফাজ্জল স্যারের যে বই বলছি, ওই বইটা আপনার ওই বিয়ার একটু আবার বিশ্লেষণ ধর্মীয় কথাবার্তা গুলো আছে। একটা হচ্ছে মূল আইন, আর একটা হচ্ছে আইনকে বিশ্লেষণ করা, ঠিক আছে? আপনারা যারা এলএলবি ফাইনাল পরীক্ষা দিবেন, তাদেরকে তো আইনকে বিশ্লেষণ করতে হবে। শুধু মূল জিনিসটা এই যে 5 শব্দে 5 লাইনে বা 10 লাইনে লিখলে তো আপনাকে মার্কস দিবে না ওইভাবে। তবে বিয়ার অ্যাক্ট ফলো করে যদি আপনি লিখেন, আপনাকে ভালো মার্কস দিবে। মানে এটা আপনার বার কাউন্সিলের জন্য, মানে ফাইনাল ইয়ারের জন্য এটা কার্যকরী হবে স্যার। এখন আমার তো এটি কেনা হয়নি, আমি এটার জন্য আমি বলতেছিলাম যে এটা কি কিনতে স্যার, কেনাটা ভালো হবে নাকি ফাইনালের জন্য?
আপনার ফাইনাল পরীক্ষা কবে, নেক্সট বা? স্যার ওইটা আমি ধরে রাখছি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি থেকে হওয়ার মতো স্যার। আপনার ইচ্ছা সেটা। আপনার যদি পড়ালেখা করার সময় থাকে, ডেইলি যদি 2 ঘন্টা পড়তে পারেন, 3 ঘন্টা পড়তে পারেন, তাইলে মোটামুটি নিয়ে নিতে পারেন। আর যদি ওইরকম সময় না পান, 2-3 ঘন্টা পড়ার মতো সময় না পান, তাইলে লাগতে হবে বই কিনেও। স্যার ওটা তো আপডেট নেওয়া লাগবে তাই না 25 সালে? নাকি এটা তো আপডেট হয় মানে 26 সালে তো আমরা যদি পরীক্ষা দিই, 25 সালের থেকে না লাগবে এরকম সুপি প্রফেশনাল স্যার একবার বলছিলেন আপনি। ওইগুলো সবসময় আপডেট। যদি কোনো সংশোধন না করে বা নতুন কোনো অ্যামেন্ডমেন্ট না করে কোনো আইনের, তাইলে এটা যখন প্রণয়ন হয়েছিল সেটাও যেরকম, আপনার 2000 সালেও যেরকম ছিল এখনো সেই রকম। কিন্তু যদি আপনার ওইটা যদি কোনো অ্যামেন্ডমেন্ট করে, ওইটা যোগ করা আর কি, এইটা। ঠিক আছে, তাইলে আলহামদুলিল্লাহ গতকালকে আসলে ক্লাসটা নিতে পারিনি, যে ওই বাইনের বিয়ে নিয়ে একটু কথাবার্তা ছিল, বাসায় মেহমান আসছিল, আমার সিনিয়র আবার আমার আপন চাচা। স্যার আমাদের আজকে শেষ স্যার, সাক্ষ্য আইনি ক্লাসগুলি আর হবে না। তেমন দরকার আছে বলে মনে করি না। আজকে তো আপনাদের সামারি টেনে দিলাম এবং যে জিনিসগুলো পড়তে হবে এই জিনিসগুলো তো বলে দিলাম, আপনারা নিজেরা পড়ে নিলে হবে। বা যদি পরবর্তীতে আমরা ফৌজদারি পড়ার পরে আপনারা থাকেন, ইনশাআল্লাহ রিভিশন তো হবেই। আর এমনি ফাইনাল পরীক্ষার সময় আপনাদের যখন ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে, তখন হয়তো আবার ক্লাস নেওয়া হবে বা ইয়েটা কাছাইলে, আপনার পরীক্ষাটা কাছাইলে, এটা আর কি। ধন্যবাদ স্যার। জি স্যার, হচ্ছে আমরা সাক্ষ্য আইন আপাতত একটা সাইট লাগাইছি স্যার, তো ফৌজদারি কার্যকারিতা শুরু করে দেই, পরবর্তীতে আবার রিভিশন আসা পরে সাক্ষ্য আইন আবার ক্লাস হবে। বুঝছেন স্যার, তো আগামী সপ্তাহে ফৌজদারি কার্যকারিতা স্যার আপনার মাধ্যমে শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, ফৌজদারি কিন্তু আপনারা একটু ক্লাস মিস দিয়েন না। ক্লাস মিস দিলে ফৌজদারির আলোচনা, ফৌজদারি ইউনিট প্রায় সব আইনের আলোচনা যদি ধারাবাহিক ভাবে শোনা না হয়, তাইলে কিন্তু মনে রাখা কঠিন হয়ে যায়। বা আপনি কোনটা পড়বেন, কোন জিনিসটা পড়বেন, এটা বোঝা যায় না। আইনের ক্ষেত্রে যে জিনিসটা বেশি প্রয়োজন, এটা আপনাদেরকে সাক্ষ্য আইনে বললাম না 167টা সেকশন, তাইলে আজকে সামারি করে দিলাম, আপনারা 60 থেকে 65টা সেকশন পড়েন, হয়ে যাবে। যে পুরো 61 নাম্বার সেকশন থেকে 100 পর্যন্ত 40টা সেকশন থেকে বললাম 7টা সেকশন পড়েন। এখন এইটা না বুঝা আপনি শুধু দৌড়াতে থাকলে কাজ হয় না। ফৌজদারিতে তো আরো বেশি সেকশন, 565টা সেকশন, মাঝখানে কিছু সেকশন ফৌজদারিতে বাতিল আছে, সবকিছু মিলে মনে করেন 400 সেকশন আছে। কিন্তু আপনাকে ওখানেও পড়তে হবে এলএলবির জন্য মোটামুটি 100 থেকে 150 সেকশন। তো এই জিনিসগুলো আপনারা রেগুলার ক্লাস না করলে বুঝতে পারবেন না। এবং কয়েন থেকে আমি মনে করি ফৌজদারি আরো একটু কঠিন। আর ফৌজদারি বোঝার জন্য যাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অ্যাডভোকেট আছে, তাদের চেম্বারে গিয়ে 1 দিন 2 দিন একটু কথা বলবেন। তারপরে নিকটস্থ কোর্টে গিয়ে ফৌজদারি কোর্ট যেগুলো আছে এগুলো একটু ডোর টু ডোর দেখবেন, ঘুরে। বেশি কিছু দেখতে হয় না, নেম প্লেটটা দেখবেন, আপনার কোন জজের নাম কি, ওনার পদবি কি, এই জিনিসটা এটা না বুঝলে, না পারলে, প্র্যাকটিক্যাল না দেখলে ফৌজদারিটা বুঝা দেওয়ানির চাইতে অনেক বেশি কঠিন। যদিও বা ফৌজদারির প্র্যাকটিক্যাল সোজা,
স্যার আপনি স্যার কোন কোর্টের অ্যাডভোকেট স্যার? আমি চট্টগ্রামে। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, তাইলে আল্লাহ হাফেজ। সবার জন্য দোয়া, শুভকামনা, আমার জন্য দোয়া করিবেন। ইনশাআল্লাহ শনিবারে দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। জি স্যার, ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।